দর্শক, আপনারা দেখছেন পাবলিক বাংলার। আমি ঠিক এই মুহূর্তে রয়েছি ক্যানিং পূর্ব বিধানসভা মাধবপুর এলাকাতে। আমরা অনেক আলেমদের মুখে, অনেক মাওলানাদের মুখে একটা কথা শুনতাম, কি বলেন তো দেখি, যে এক শ্রেণীর মুসলিম থাকবে, মুখে দাড়ি থাকবে, মাথায় টুপি থাকবে, তারা কিন্তু প্রথম জাহান্নামে যাবে। আর এই ভিডিওটা তৃণমূল কংগ্রেসের নেতারা দেখার সাথে সাথে তো হয়তো বলবে যে আমি ফতোয়া দিচ্ছি। আমি তাদেরকে বলতে চাই, আমি ফতোয়া দিচ্ছি না। বেশ কিছুদিন আগে এই মাধবপুরে একটা তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক সভা হয়। সেই সভা থেকে একজন আইএসএফ সমর্থক, তিনি আইএসএফ দল করত এবং নাকি আব্বাস সিদ্দিকীর একটা ভক্ত ছিল, সেই ভক্ত মুরিদ শওকত মোল্লার হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এবং কি বলেন তো দেখি, সাধারণ মানুষের মনে একটা কৌতূহল তৈরি হয়েছে। আর ঠিক এই মুহূর্তে আমার সাথে রয়েছে একজন আইএসএফের বিশিষ্ট নেতা গাজী শাহাবুদ্দিন সিরাজি। 26 বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গাতে এরকমভাবে আইএসএফে ফাটল ধরছে, তার মুখ থেকে আমরা এই প্রতিক্রিয়া নেব। যে ব্যক্তি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন আইএসএফ ছেড়ে, তিনি অভিযোগ করছেন যে এতদিন আইএসএফ আমাদেরকে ভুল বুঝিয়ে রেখেছিল, আইএসএফ তার জন্য তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। একটা জিনিস তাকে আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যমে, তিনি কতটা ভীত সন্ত্রস্ত ছিলেন, বলতে গিয়ে কত বারবার আটকে যাচ্ছিলেন। কারণ এটাই হলো শাসক দল যেভাবে তার রুজিতে আটকে, ওই গরিব ছেলেটা সে একটা চাউমিনের দোকান দিয়ে তার রুটি চালায়। 21শে বিধানসভা নির্বাচনের পর এই এলাকার যিনি আছেন উপপ্রধান আলাউদ্দিন মোল্লা, তিনি তাকে থ্রেট দিয়েছে, তার দোকান বন্ধ করে দিয়েছে, বসতে দিইনি। তারপরে পঞ্চায়েত নির্বাচনে সে একই অবস্থা তারা করেছে, আবার বিধানসভা লোকসভা নির্বাচনের পর তার উপরে সেরকম অত্যাচার করেছে। এখন সে বাধ্য হয়ে রুজির তাগিদে, তার বাচ্চাদের তার মুখে আহার তুলে দিতে হবে, এই জন্য সে বাধ্য হয়ে তাদের কাছে যেতে বাধ্য, অন্তত তার রুজিটা। আর আইএসএফ মনে করে কোনো মানুষের রুজিতে আমরা তাকে বাধা দিতে পারিনি, কারণ রুজি অন্বেষণের জন্য তার পন্থাকে সে বেছে নিতে পারে। আমরা মনে করি যে ছেলেটাকে আজকে বাধ্য করা হচ্ছে, আগামী দিন তাকে তার দেহ নিতে পারে, হয়তো তার কিন্তু তার মনকে কেড়ে নিতে পারবে না আইএসএফ থেকে। দেখেন, একটা জিনিস হচ্ছে, তৃণমূল কংগ্রেস সবসময় চাচ্ছে আইএসএফের দুর্বল দেখানো মানুষের কাছে, কিন্তু আইএসএফের যে সমস্ত কর্মী সমর্থকদের নিয়ে যাওয়ার কথা বলছে, এগুলো তাদের আজগুবি গল্প ছাড়া কিছু নয়। কারণ একটা জিনিস আইএসএফ যারা করে তাদেরকে কেনা যায় না। শাসক দল নানাভাবে যখন তাদের শারীরিক অত্যাচার করে পাচ্ছে না, তাদের ঘরবাড়ি ভেঙে পাচ্ছে না, তখন তাদের রুজির জায়গায় হাত দিচ্ছে। এই রুজি তাগিদে কিছু মানুষ সাময়িকের জন্য হয়তো তাদের গায়ে গা মিলাতে বাধ্য হচ্ছে, কিন্তু আগামী দিন শাসক দল যে খেলা খেলতে চাচ্ছে, এই খেলায় তাদের জাল ছিঁড়ে যাবে। সময়ের অপেক্ষা শুধু। দেখেন, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের যে সমস্ত সৈনিক, কর্মী, সমর্থক যারা ছিল, তারা এখনও আছে। তারা আগামীতে আরও মনোবল চাঙ্গাভাবেই মাঠে নামবে। কারণ শাসক দল আপনারা দেখেছেন 21শে নির্বাচনের পর থেকে শুরু করে যেভাবে আইএসএফ কর্মীদের উপরে বুলডোজার চলেছে। ক্যানিং পূর্ব বিধানসভার প্রায় 3000-এর মতো বাড়ি শাসক দল গুন্ডা মস্তান দিয়ে, এবং শাসক দলের যিনি বিধায়ক আছেন বর্তমান, তারই নির্দেশে, তারই প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এই বাড়িগুলো ভাঙচুর করা হয়েছে, দোকান লুটপাট করা হয়েছে, মানুষের থাকার মতো আশ্রয় ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। এই জায়গায় মানুষ সাময়িকভাবে, তারপরেও যে পঞ্চায়েত নির্বাচন ছিল, সেই পঞ্চায়েত নির্বাচনে এদিকে অভিষেক ব্যানার্জি তিনি বলছেন যে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হবে, অথচ তার দলের যে বিধায়ক আছে এবং তার দলের যে সমস্ত দামাল ছেলেরা আছে, তারা ভাঙড় 1 নম্বর ব্লকের টোটাল এরিয়াটা তারা অস্ত্র নিয়ে, বোমা বন্দুক নিয়ে ঘিরে রেখে আইএসএফের কর্মীদেরকে নমিনেশান করতে দিইনি, যেটা রাজ্যপালের কাছে রাজ্যপাল জেনে গিয়েছে যে এখানে কী অবস্থা ঘটেছিল। তারপরেও ক্যানিং 2 ব্লক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তারা যে অত্যাচার করেছিল, মানুষের মনে সে অত্যাচার একটা কাজ করছে। তাই মানুষ যে অত্যাচারিত হয়েছে, এটা তাদের আগামী 2026-এর শক্তি হিসাবে আইএসএফের জন্য তারা মাঠে নামবে, তার প্রস্তুত নিয়ে মানুষ তৈরি আছে। দেখেন, একটা জিনিস, মানুষের ভয় পাওয়ার কিছু নেই। কারণ আমরা বিগত দিন দেখে এসেছি, স্বৈরাচারী ফ্যাসিবাদী যে সরকার চলে, যে শাসক দল থাকে, তাদের একটাই কাজ হলো, তাদের একটাই এজেন্ডা, তাদের কাজ হলো মানুষকে ভীত সন্ত্রস্ত করে রাখা, মানুষকে গলা টিপে রাখা। তাদের ফ্যাসিবাদীদের মূল চিন্তা হচ্ছে মানুষকে এমন সিচুয়েশানের মধ্যে ফেলে রাখা যাতে মানুষ মনে করে তারা বেঁচে আছে, এইটা অনেক। কিন্তু ইতিহাস বলছে
মানুষকে একদিন দুদিন 3 দিন তাদের হুমকি ধমকি চমকে দিয়ে আটকে রাখা যায়, কিন্তু এই মানুষ যখন জাগরুক হবে, মানুষ যখন রাস্তায় নামা শুরু করবে, তখন এই অত্যাচারী ফ্যাসিবাদীদের পালানোর কোনো জায়গা থাকবে না। তো ক্যানিং পূর্বের যে মানুষগুলো আজকে চুপ আছে দেখছেন, আগামী দিনে এই মানুষগুলো তাদের সেই ভয়কে শক্তিতে রূপান্তরিত করে 26-এর বিধানসভা নির্বাচনে তারা লড়বে। কোনো শাসকের মস্তানি তারা সহ্য করবে না, উপেক্ষা করেই তারা ময়দানে নামবে। দেখেন, নির্বাচন কমিশন পুরোপুরি ব্যর্থ ছিল, বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। তার সাথে কারণ নির্বাচন কমিশনকে বারবার আমরা জানিয়েছি, জানানোর পরেও নির্বাচন কমিশনার থেকে সেইভাবে সদর্থক কোনো ভূমিকা আমরা দেখতে পাইনি। তারপরেও আমরা এই কমিশনের প্রতি আস্থা রেখে বলছি যে আগামী নির্বাচন যেগুলো হবে, সেই নির্বাচনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করার জন্য যে সমস্ত দুষ্কৃতীরা তারা ঘুরে বেড়াচ্ছে, এই দুষ্কৃতীদের যাতে ভোটের আগে গ্রেফতার করা যায়, গ্রেফতার করে সাধারণ মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, তারা যাতে সুনিশ্চিত করতে পারে, তার জন্য নির্বাচন কমিশনারকে আমরা এখন থেকেই আবেদন করব এবং লিখিতভাবে নির্বাচন কমিশনারকে জানাবো। কেননা আমরা দেখেছি বিগত দিনে বিভিন্ন বুথে ইভিএম মেশিনগুলোকে তারা বিরোধী দলের যে সমস্ত বটামগুলো থাকে, সেই বটামগুলো তারা সেলোটেপ লাগিয়ে দেয়। যে তারপরে দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন, যাতে সাধারণ মানুষ ভোট দিয়ে কোন চিহ্নে ভোট দিচ্ছে তারা দেখতে পারে, তার জন্য বিভিন্ন রকমের কলাকৌশল করে কোনো সেন্ট ইত্যাদি লাগিয়ে দেওয়া হয়। এই দুর্বৃত্তদের যাতে ওই বুথের ধারে কাছে না থাকতে পারে, তার যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য কমিশনকে অনুরোধ জানাবো। একাধিক অভিযোগ আমাদের জানানো আছে, কারণ 2021-এর নির্বাচনের পর যেভাবে ক্যানিং পূর্ব বিধানসভায় যে বুল্ডোজার চলেছিল, তার নিরিখে আমরা কিন্তু হাইকোর্টে মামলা করা আছে এবং সেই মামলার ভিত্তিতে এখনকার যিনি বিধায়ক গলা পাঠিয়ে চিল্লাচ্ছেন, তিনি কিন্তু নটোরিয়াস ক্রিমিনাল হিসাবে নির্বাচন মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস কমিশন কিন্তু তাকে ট্যাগ লাগিয়েছে, অন্য কেউ লাগায়নি। সুতরাং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া আছে। আগামী দিন এর ব্যবস্থা নিশ্চিত কোর্টের মাধ্যমে পাবে। হ্যাঁ, তিনি তো চাচ্ছেন ওটাই, কারণ তার ওই একটাই কৌশল, তার দামাল ছেলেরা আছে, তিনি ভোট লুট করেন, ভোট চুরি করেন। কারণ ভোট লুট, ভোট চুরি ছাড়া তার ক্ষমতা নেই এখান থেকে ভোটে জেতার। তার বুকের পাটা যদি থাকে, তিনি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করে দেখাক, মানুষ ভোট দেবে, মানুষ যাকে ভোট দেবে সেই নির্বাচিত হবে, সেটা করে দেখাক। সেই দম নেই, সেই সাহস নেই তার। তিনি ভালো করে আপনারা খোঁজ নিয়ে দেখতে পাবেন, সেই এরিয়াতে গিয়ে, সেই এরিয়াতে মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হয় না। আপনি সেখানে গিয়ে আপনি খোঁজ নেবেন, রিপোর্ট আপনারা নেবেন, সেখানে তার যে ওই পোষা দামাল ছেলেরা যারা আছে, এই মস্তানগুলো, তারা সেখানে বুথ দখল করে রিগিং করে ছাপ্পা করে ভোট দেয়। সেই জন্য তিনি বলেছেন, কারণ ভাঙড় 1 নম্বর ব্লকের এই যে বুথ অঞ্চলগুলো আছে এবং যে ভোট কেন্দ্রগুলোতে আছে, এখানে তিনি সেইভাবে পেরে ওঠেন না। তারপরেও তার ছেলেরা রিগিং ছাপ্পা করার চেষ্টা করে বিভিন্ন জায়গায়। আমি বলছি তাকে, আবারও চ্যালেঞ্জ জানাচ্ছি এর মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে, তেনার যদি সৎ সাহস থাকে, তিনি সাধারণ মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে সেই ব্যবস্থা করে দেখান। তিনি যদি জেতেন কি হারেন, মানুষ তার জবাব দিয়ে দেবে এবং তিনি বুঝতে পারবেন এই ক্যানিংয়ে তার কোনো জায়গা হবে না। তিনি কিন্তু একেবারে হুঁশিয়ারি দিয়েছেন যে আইএসএফ যারা করে তাদের জন্য জিহাদ ঘোষণা করেছেন। কি বলবেন? দেখেন, একটা জিনিস হচ্ছে, তিনি মনে করছেন বিরোধী শূন্য করে তিনি খেলা করবেন, কিন্তু তিনি ভুলে যাচ্ছেন, ইতিহাসকে ভুলে যাচ্ছেন। এই জায়গায় অনেকে ছিলেন যারা এই হুমকি ধুমকি দিয়ে চেষ্টা করেছিল ক্ষমতার মসনদ ধরে রাখবে, কিন্তু চিরকাল ক্ষমতার মসনদে কেউ থাকতে পারেনি। তার যে গুরু ছিল রেজ্জাক মোল্লা, একটা সময় তাকে শেষ হতে হয়েছে, তো তিনিও শেষ হবেন, শুধু মানুষ সময়ের অপেক্ষা, মানুষ যোগ্য জবাব দেবে, শুধু সময়ের অপেক্ষা। দেখেন, এই প্ল্যান করে এতদিন ধরে তিনি ভোট করেছিলেন, আজকে তার সাথে তিনি কি মানুষ, তিনি কেমন, মানুষকে, সাধারণ মানুষকে বলতে হবে না। আজকে তার মস্তানিতে, তার দৌরাত্মে ক্যানিং পূর্বে মানুষ অতিষ্ঠ। কারণ বিভিন্ন সময়ে আমরা দেখেছি মানুষের হাহাকার ফুটে উঠেছে তারই কারণে। আজকে তার সাথে, তার যে দুর্বৃত্ত দল আছে, তার সাথে প্রশাসনের একটা নেগোসিয়েশন তৈরি হয়েছে। প্রশাসনের একটা অংশ তারা এই দালালি করে, বিশেষত জীবনতলা যে থানা আছে, এই জীবনতলা থানা আজকে পার্টি অফিসে পরিণত হয়েছে। সাধারণ মানুষ কোনো অভিযোগ নিয়ে সেখানে যেতে পারে না। তার সেই রোগটাকে এই ভাঙড় ব্লকের 1 নম্বর ব্লকের যে থানাগুলো আছে, এই থানাগুলোতেও তিনি সেই পার্টি অফিস করার চিন্তা এগিয়ে যাচ্ছে এবং তার সাথ দিয়ে যাচ্ছে এই সমস্ত থানার কিছু আধিকারিকরা এবং থানার কিছু দলদাস পুলিশ। তারা
আইএসএফের কর্মীদেরকে মিথ্যা মামলায় বিভিন্ন কেস দিয়ে তাদেরকে জেলবন্দি করার চক্রান্ত হচ্ছে, এটা চলছে। তবে আমরা আশা করি আইএসএফকে জেল জরিমানা কিছু দিয়ে আইএসএফের কর্মীদের মনোবলকে দুর্বল করা যাবে না। কারণ আইএসএফের কর্মীরা যখন মিথ্যা মামলায় জেলে যাচ্ছে তখন তারা ইট পোড়ালে যেমন, মাটি পোড়ালে যেমন পিকেট তৈরি হয়, আইএসএফের ছেলেরা ওরকম এই মিথ্যা কেসে জেল খাওয়াটার পরে তারা কিন্তু পিকেটের মতো মজবুত হয়ে যাচ্ছে। আগামী দিন এই সমস্ত যে দুর্বৃত্তরা যে কাজ করছে, যে পরিকল্পনা করছে, তাদের এই পরিকল্পনা ভেস্তে যাবে। কিন্তু এটাই তো অবাক, প্রশাসন আজকে দলদাসে পরিণত হয়েছে। বিভিন্ন প্রশাসন, শাসক দলের নেতাদের, প্রশাসনের একটা অংশ শাসক দলের নেতাদের চামচাগিরি করতে করতে তাদের সময় যাচ্ছে। সুতরাং তাদের তোর মুখে কোনো কথা নেই, তারা যে আইনের রক্ষক এটাই তারা ভুলে গেছে। আজকে শাসক দলের একটা পদলেহন করে কিভাবে তারা আপার পোস্টে যেতে পারে সেই চেষ্টায় তারা ব্যর্থ। কিন্তু তাদের যে কাজ, তাদের যে কর্ম, তারা সেটা থেকে ভুলে গেছে, তারা হারিয়ে যাচ্ছে। আশা করি মানুষ যখন জেগে উঠবে, ভাঙড় ক্যানিংয়ের মানুষ এর যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি হচ্ছে। কতটা নির্লজ্জ এই প্রশাসনের একটা অংশ এবং শাসক দলের দুর্বৃত্তরা। আজকে ওয়াকফ ইস্যু নিয়ে যখন কলকাতাগামী হয়ে আইএসএফের কর্মীরা যাচ্ছিল, পুলিশ সেখানে বাধা দিয়ে ইন্টেনশনালি পুলিশ সেখানে এই বিশৃঙ্খলা তৈরি করালো। তারপরে যে সমস্ত কর্মীরা বাড়ি ছিল না, তারা ওই জায়গায় ছিল না, তারপরেও তাদের নামে মিথ্যা অভিযোগ দিল। তারপরে একটা থানা, ভাঙড়ের আপনারা জানেন 8টা থানা তৈরি হয়েছে, একটা থানায় কেস হলো প্রথমে, তারপরে তাদেরকে বিভিন্ন থানাতে পিছিয়ে নেওয়া হচ্ছে। কোন স্বার্থে? আইএসএফের কর্মীদের মনোবল ভেঙে দেবেন? আপনাদেরকে বলে রাখি মিডিয়ার মাধ্যম দিয়ে, আইএসএফের কর্মীরা এত ঠুনকো মনোবল নিয়ে আইএসএফ করে না। আইএসএফের কর্মীরা চোখে রেখে লড়াই করার জন্য আইএসএফটা করছে। কারণ শাসকের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আইএসএফের কর্মীরা তৈরি আছে। আগামী দিন মাঠে ময়দানে বুঝিয়ে দেবে। গাজী শাহাবুদ্দিন সিরাজি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাজ্য কমিটির সদস্য।